This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, নিঃসন্দেহে এক বাক্যে যে কেউ বলবে যে এ রাজ্যে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। আগে নাগরিকত্ব, পরে ভোটার। সুপ্রিম কোর্টের এই মাপকাঠি ঠিক করে দেওয়ার পর কেন্দ্রের লাল ফিতের ফাঁসকি খুলতে শুরু করেছে। নাগরিকত্বের জন্য যারা আবেদন করেছিলেন, হঠাৎ তাদের কাছে মেল আসছে। এসআইআর পর্বে নাগরিকত্বের সার্টিফিকেট চলে আসায় ভোটের আগে সেই সব মতুয়াদের পায় কে? এখনো যারা সার্টিফিকেট পাননি তারাও আশায় বসে আছেন। বলা যেতে পারে তাদের আশা আরো বেড়েছে। দেখুন, হুট করে দেখি একদিন ইমেল এসে গেছে, পাসপোর্টটা করতে পারবো, ভোট দিতে পারবো। তিনি ভারতীয় নাগরিক, জোর গলায় এবার বলতে পারছেন দুলালী মণ্ডল। ধর্মীয় অত্যাচারের কারণে ওপার বাংলা থেকে এপার এসেছিলেন, কিন্তু একটা মেসেজ তার শরীরের ভাষা বদলে দিয়েছে, মনের জোরও। এবার ভোটের তালিকায় তিনি নাম তুলতে পারবেন। আত্মবিশ্বাস পাচ্ছেন দুলালীদের মতো অনেকেই। পাসপোর্টটা করতে পারবো, ভোট দিতে পারবো। এবার হিয়ারিংয়ে ডাকলে তো আর কোনো সমস্যা নেই, এটাই দেখিয়ে দিলে ভোটার লিস্টে নাম উঠে যাবে। এসআইআর আবহে সবথেকে বেশি চিন্তায় পড়েছেন মতুয়ারা। তাদের আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী তথা সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেছিলেন, সিএএতে আবেদন করলেই সেই নম্বর দিয়ে ভোটার লিস্টে নাম তোলা যাবে। সেই ভরসায় ঠাকুরনগরের হাজার হাজার মতুয়া নাগরিকত্বের আবেদন করতে আসেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না। যাদের সার্টিফিকেট থাকবে তারাই করতে পারবেন আবেদন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের পরই তড়িঘড়ি সার্টিফিকেট আসতে শুরু করেছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তর 24 পরগনার হাজার হাজার আবেদনকারীর মেইলে এসেছে সার্টিফিকেট। হাজার হাজার মানুষের গত কয়েকদিন মধ্যরাতে মেসেজ আসে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। এরকম অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে এবার 2002-এর নাম না থাকলেও তারা কোথাও গিয়ে একটা স্বস্তি পাচ্ছেন। আমাকে বলেছে যে আপনার হয়তো হিয়ারিং হবে না এবং আপনার কোনো সমস্যা নেই, তো তারপরেও যদি ডাকে কোনো সমস্যা নেই, আমার কাছে তো এটা আছে। যে দেশে জন্ম, যে দেশের স্বাধীনতার জন্য লড়াই, সেই দেশই প্রতিবেশী হয়ে গেল। আনন্দের মধ্যেও যন্ত্রণা থাকছে। হিন্দু হিসাবে নিরাপত্তার ভীষণ অভাব অনুভব করতাম। তখন মনে হয় যে আশ্রয় পেয়েছি, আজকে এই ধাত্রীভূমি মাতৃভূমির কাজ করছে। দুলালী রঞ্জিতের মতো যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন, তারা কয়েক মাস আগে আবেদন করেছিলেন। বাকিদের কি হবে? এই সার্টিফিকেটটাই হচ্ছে একমাত্র পথ, নাগরিকত্বটাই হচ্ছে একমাত্র পথ। কেননা 2003 সালে যে আইনটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সার্টিফিকেট না থাকলে তার কোনো ভ্যালু থাকবে না। আদৌ তাদের কোনো ইনকোয়ারি হচ্ছে কিনা, এটাও মনে হচ্ছে আর একটা ভোটের আগে একটা ভাওতা। বিজেপির এই ভাওতাবাজি মানুষ আর বিশ্বাস করছে না। সারা ভারত মতুয়া মহাসংঘ মারফত জানা যাচ্ছে, এসআইআর-এর কিছুদিন আগে থেকে মার্চ ডিসেম্বর পর্যন্ত 1 লক্ষের বেশি মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যারা এর তদারকিতে রয়েছেন তারা মনে করিয়ে দিচ্ছেন, আবেদনের নিরিখে সার্টিফিকেট প্রাপ্তির সংখ্যা নগণ্য। বাকি বিরাট সংখ্যক আবেদনকারীর দ্রুত সার্টিফিকেট না এলে পরিস্থিতি কিন্তু অন্যদিকে যেতে পারে। দেখুন, আপনি ছোটবেলায় এই ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা পড়েছেন বইয়ে, তা ভুলে যাবেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা দেখে। কেন বলছি, আসছি। ছোটবেলার সব জ্ঞান মনে হবে যেন তো এই জ্ঞান নিয়ে পাস করলাম কি করে, তো ফেল করে যেতাম। এমন সব ঘটনা সামনে আসছে যেগুলো যুক্তি টুক্তির কোনো ধার ধারে না। রাজনীতির এমন সব ফর্মুলা যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই, ঈশ্বরের কাছেও নেই, তা বোধহয় রাজনীতির কাছে আছে। ভাবছেন তো কি যা তা বলছি, হেয়ালি করছি? তাহলে আপনারা একবার মঙ্গল কোর্টের এই কেসটা একবার দেখুন চট করে। এনামোরেশন ফর্ম জমার প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সূত্রে এমন কিছু খবর আসে যা দেখে অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল 11 লক্ষ ভোটারের 15 বছরেরও কম বয়সে বাবা হওয়া। এদের মধ্যেই আছেন মঙ্গলকোটের সরোজ মাঝি। ভোটার লিস্ট বলছে সরোজ মাঝির বয়স 63 বছর, তার 2 ছেলের বয়স যথাক্রমে 59 এবং 58 বছর। সোজা কথায় এর মানে হলো 4 বছর বয়সে নিজের শিশু অবস্থাতেই প্রথম সন্তানের বাবা হন সরোজ। ঠিক 1 বছর পর নিজের 5 বছর বয়সে দ্বিতীয় সন্তানের বাবা হন মঙ্গলকোটের সরোজ মাঝি। কি জানি স্যার, সেটা বলতে পারবো না স্যার, আমি তো মূর্খ করলো
এখন বুঝতে পারছি। 22 বছর আগে বাংলাদেশ থেকে আসে দুই ভাই লক্ষ্মী ও সাগর মাঝি। 2006 সালে ভোটার লিস্টে নাম তোলে। বাবা দেখানো হয় এলাকার সরোজ মাঝিকে। রাজনীতির এত দাপট যে বয়সের কলমটার দিকে কেউ খেয়ালই করেননি। বাদী বিবাদী সব পক্ষই বল ঠেলে দিয়েছে সিপিএম এর কোর্টে। বাড়ি থেকে বললো যে ভোটার হবে, দিয়ে তারা তুলে। কোন পার্টি থেকে? সেইটা তখন শিবন পাঠিয়েছিল, তারা বললো যে হবে। কি হবে? ভোটার হবে। নামটা সিপিএন পার্টিতে তুলেছে, কি করে জানবো? তারা তো নিজে এসেছিল লিখতে, আজ তো নয়, 2006-এ ভোটার হয়েছে। ওরা অনেক কেউ নয়, ওরা আগে করেছে, সব আগে ইয়ে করেছে, আগে সব এই যে সিপিএম মানে সব করেছে, কিভাবে করে যায় না। বর্তমানে বিধানসভায় শূন্য হলেও মঙ্গলকোট একটা সময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। কাস্তে হাতুড়ির ধার ছিল বেজায়। এমনকি 2011 সালে এখানেও জিতেছিলেন সিপিএম প্রার্থী। সেই ভোটের এই ছবিটাকে আজও বাম আমলে গণতন্ত্রের নমুনা বলেন অনেকেই। রাজ্যের আজকের সেচ মন্ত্রী, সেদিনের প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়া, এক হাতে প্রাণ, অন্য হাতে ফোন নিয়ে দৌড়তে দৌড়তে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, আমাকে বাঁচান স্যার। সরোজ মাঝিও স্যারের দরজায়, তবে অন্য স্যার। কিন্তু নেতারা দায় মানলে তো? সে বলতে পারবো না কীভাবে হয়েছে, তো আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে, যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্যে নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল, তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি যে এদের বয়স কোথায়। রাজনীতির শেষ বেলায় দায়টা মানুষের ঘাড়েই ঠেলে দেয়। কিন্তু লাল সন্ত্রাসের সেই মঙ্গলকোটে বাংলাদেশিরা যে ভারতীয় ভোটার হয়েছেন তা হাতে নাতে প্রমাণিত। আজকের স্যার এবার কি করবেন? মঙ্গলকোট থেকে কৌশিক দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। এই মুহূর্তে আরো একটা বড় খবর, যে খবর পাচ্ছি আমরা, রাজ্যে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। রাজ্যে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। 2002-এর ভোটার লিস্টে পরিবারের কারোর নাম নেই, আতঙ্কে আত্মঘাতী মহিলা, এমনটাই অভিযোগ পরিবারের তরফ থেকে। এই মুহূর্তের বড় খবর, দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন রোড এলাকায় শোরগোল পড়ে গেছে। মৃতা সুবর্ণা গুঁইয়ের ভোটার কার্ড থাকলেও ভোটার তালিকায় নাম ছিল না তার বাবা মায়ের। আর এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দাবি পরিবারের তরফ থেকে, অবসর থেকে আত্মহত্যা অভিযোগ করেছে পরিবার। আত্মহত্যার ঘটনায় বিজেপিকে তোপ জেলা তৃণমূল নেতৃত্বের। 16 বছরের রিলেশন আমার সঙ্গে, বাবা মায়ের নাম ছিল না, ওটাই নিয়ে ওর চিন্তা। ভোটার কার্ডে কবে নাম বোঝাতেন? আপনি বোঝাতেন? উনি, হ্যাঁ আমি বুঝিয়েছিলাম। আপনি বুঝিয়েছিলেন? হ্যাঁ বুঝালাম। এই লাস্ট যেদিন আমার নাইট ডিউটি ছিল 2 দিন আগে আমি বুঝালাম, অনেক বুঝালাম। রাত 1টার সময় ফোন করলো, বললে আমি ঘুমাতে পারি না। 88 জন্ম, 87 পরে, ও তো বাবা মায়ের ডকুমেন্ট লাগবে। হয় কোথায়? তার জন্ম এখানেই হয়েছিল। হয় কোথায়? এটা একটা ভয়ঙ্কর ঘটনা। আবার মৃত্যু মিছিল বাংলার বুকে। দুর্গাপুরে আমরা দুর্গাপুরের মানুষ, দুর্গাপুরে বসবাসকারী মানুষ যে আবার এসআইআর এই সন্ত্রাসের কবলে পড়বেন এটা আশা করতে পারিনি। যেভাবে তিনি সুইসাইড করেছেন এসআইআর সন্ত্রাসে, আমরা খুব খুব খারাপ লাগছে যে একজন মানুষ আমাদের কাছেই থাকেন দুর্গাপুরের হর্ষবর্ধনে, তার এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। 91,000 শিক্ষক শিক্ষিকা লাগিয়েছেন এসআরে কাজ করার জন্য, আর নাটক করছেন ওদেরকে যে করতে দেওয়া হবে না, আমি ফর্ম ফিল আপ করে নিয়ে যে বলছেন। সঙ্গে সঙ্গে যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কোনো বিএলও বা পাবলিক বা হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন, রোগে মারা যাচ্ছেন, তৃণমূল কংগ্রেস নেত্রী বলছেন তিনি এসআরের কারণে মারা গেছেন। ভয়ে আতঙ্কের কথা বলছেন, তার পরিবারের কথা বলছেন। কোনো কিছু নেই, মারা যাচ্ছে রোগে, আর নাম হচ্ছে এসআরে। 71-এর যুদ্ধের শহীদ জওয়ানদের উদ্দেশ্যে জানানো হচ্ছে শ্রদ্ধা। ঠিক কি চলছে সেখানে? শান্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী শান্ত। বিজয় দুর্গ, সেখানে 54তম বিজয় দিবস পালিত হচ্ছে, মুক্তিযুদ্ধের বিজয় দিবস। 1971-এর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং যারা যুদ্ধে মূলত নিজেদেরকে উৎসর্গ করেছিলেন, তাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনে প্রতি বছর বিজয় দুর্গে এই বিজয় দিবস পালিত হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যে পূর্বাঞ্চল সেনা সদর দপ্তরের সেনা কমান্ডার এবং সেনা আধিকারিকরা যেমন উপস্থিত রয়েছেন, তেমনই মুক্তি বাহিনীর যারা তখনকার সদস্য ছিল এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন এই বিজয় দিবসে। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ বিজয় দিবস পালিত হচ্ছে, সেখানে একে একে সেনার আধিকারিক এবং সেনা কর্তারা এসে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে। এরপরই মুক্তি
আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, ঝলসে মৃত্যু হয়েছে 4 জনের, যে খবর পাচ্ছি আমরা। ছবিটা একবার দেখুন, দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়ের ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, ঝলসে মৃত্যু হয়েছে 4 জনের। মথুরার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। বাস এবং 3টি গাড়ির সংঘর্ষে জখম আরও 25 জন। সংঘর্ষের পরেই আগুন ধরে যায় বাসগুলোতে। দমকলের 11টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।